নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যে একটা ব্রেকিং নিউজ হিসেবে চলছে খবর, সেটা হচ্ছে নির্বাচনের পরে, মানে লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরোনোর পরেই এই রাজ্যে নাকি অনেক কিছু ব্যবস্থা নেওয়া হবে এবং মাথারা জেলে যাবে। আসলে এই বক্তব্যটা শুরু হয়েছে কেন এবং এর পরিণতি বা কী হতে পারে? সত্যিই কি জেলে যাবে, নাকি আমরা আবারও বিভ্রান্ত হব এবং আমরা আবারও হতাশ হয়ে চুপ করে বসে থাকবো? চলুন শুরু করা যাক। আপনারা জানেন যে লোকসভা নির্বাচনের প্রাককালে যখন নরেন্দ্র মোদী বিভিন্ন জায়গায় জনসভা করছে, তখন গতকাল একটা বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী এবং সেই বক্তব্যটা নিয়েই কিন্তু আলোড়ন সৃষ্টি হয়েছে। তার পাল্টা আজকে মমতা ব্যানার্জিও একটা বক্তব্য রেখে দিয়েছেন। বক্তব্যটা আসলে কি? বক্তব্যটা হচ্ছে নরেন্দ্র মোদী বলেছেন যে 2024-এর লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরোলে, মানে 4 তারিখের পরে, সম্ভবত 5 তারিখের পরে কিন্তু শুরু হয়ে যাবে আসল খেলা। অর্থাৎ সমস্ত লোক যারা যারা এখনো পর্যন্ত বাইরে আছে তারা সবাই ধরা পড়বে, মানে যারাই অপরাধ করেছে আর কি। মানে অপরাধ ছাড়া নিরাপরাধ লোক তো ধরা পড়বে না। অরবিন্দ কেজরিওয়ালকে আমরা দেখেছি, হেমন্ত সোরেনকে আমরা দেখেছি, এছাড়া মনীষ সিসোদিয়া থেকে শুরু করে সঞ্জয় সিং এখন আপাতত বেল পেয়েছে। এরকম অনেকেই প্রায় জেলে আছেন, বেলে আছেন। এই রাজ্যেও অনেকে মন্ত্রী নেতা জেলে বেলে আছেন, মুখপাত্র সব বেলে আছে। অবশ্য কেসটা সারদা। তো এই সমস্ত কেস এবং তারপরে এক একজন অভিযুক্ত, এইরকম জায়গায় তালিকায় থাকা আমরা প্রত্যেকে চিন্তায় আছি যে কবে কখন আমাদের রাজ্যে মাথাগুলো ধরা পড়বে, তাই তো? সেখানেই নরেন্দ্র মোদী কিন্তু একটা আশার বাণী শোনালেন যে হ্যাঁ, বাকিরাও সব যেগুলো আছে জড়িত তারা প্রত্যেকে, কেউ বাইরে থাকবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্বভাবচরিতভাবে এর প্রতিবাদ করেছেন। এবং কি প্রতিবাদ করেছেন? তিনি বলছেন যে সরকার তো আমাদের হাতে থাকবে, মানে 2024-এর লোকসভা নির্বাচনের পরে, তখন যদি আমরাও গ্রেপ্তার করি, তবে আমি এসব করি না। মানে তিনি প্রকারান্তে একটা হুমকি দিলেন যে তুমি যদি আমাদের একটাকে গ্রেপ্তার করো, আমি তোমার দুটো করে নেবো। মানে এই যেন সেই কচুরি খাওয়া, তুমি একটা কচুরি খেলে আমি দুটো কচুরি খাবো, কিন্তু তুমি যেটা খেলে সেটা যদি ভালো কচুরি হয়, আমি কিন্তু বাসি কচুরি খেয়ে নেবো। মানে এই টাইপের, মানে আমি অম্বল করব, এই রকম জায়গায়। মানে অদ্ভুত খেলা, তুমি একটা খেয়েছো আমি একটা খাবো, এই টাইপের। আমরা অবাক হয়ে ভাবি, অপরাধীদের আটকানোর বা গার্ড করার প্রবণতা এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কিন্তু প্রবল। বাম রাজ্যে তো অনেক অপরাধীকে আমরা দেখেছি, কিন্তু তাদেরকে এরকমভাবে গার্ড করার ব্যাপারটা দেখিনি। প্রসঙ্গত খুব উল্লেখযোগ্য, রশিদ খানের কথা কিন্তু কুণাল ঘোষ তুলেছিলেন। একটা দেশ পত্রিকা একটা বিতর্ক হয়েছিল সেখানে। রশিদ খানকে কিন্তু যখন বিস্ফোরণ হয়ে যায়, 7টা ডন ছিলেন রশিদ খান বউবাজারের, বিস্ফোরণের ফলে অনেকে মারা যান, একদম ঘটনা সত্যি সবকটা। অর্থাৎ কুণাল ঘোষ মিথ্যে কথা কিচ্ছু বলেনি। কিন্তু সেই ঘটনার পরে রাজ্য সরকার কিন্তু কখনোই তাকে গার্ড করার চেষ্টা করেনি, উল্টে তাকে ঢুকিয়ে দিয়েছিল এবং বহু 7টার দোকান বন্ধ হয়ে গেছিল। 7টার কারবার মোটামুটি বন্ধ হয়ে গেছে, কিন্তু আজ 7টার কারবার রমরমিয়ে চলছে সব জায়গায়। এবার বলতেই পারেন কোথায় চলছে? সবই চলছে, সরকার জানে না, সব জানে, কিন্তু কিছুই হয় না। 7টার কারবার রমরমিয়ে চলছে সব কিছুই। কিন্তু সেদিন সিপিএম কিন্তু রশিদ খানকে গার্ড করেনি, তার সাজা হয়েছে, জেলও খেটেছে, বেরিয়ে এসছে পরে, বহু বছর জেল খেটেছে। তো জেল খাটা এই রশিদ খানের গল্প আমরা শুনেছি। সিপিএম কিন্তু গার্ড করতো না, ধরা পড়লে তাকে গার্ড করতো না, ছেড়ে দিত। কিন্তু এইখানে এই রাজ্যে আবার এই তৃণমূল সরকার আবার হচ্ছে উল্টো। এখানে আবার শাহজাহান ধরা পড়লে, দেখুন কিরকম অদ্ভুত ব্যাপার, শেখ শাহজাহান ধরা পড়লো, তারা যে জমি ফমিগুলো কেড়ে নিয়েছিল, যেটা অভিযোগ করেছিল গ্রামবাসী, জমিগুলো ফেরত দিয়ে দিল। কিন্তু তারপরে দেখুন শেখ শাহজাহানকে সিবিআই থেকে বাঁচানোর জন্য দৌড়দৌড়ি করছে আদালতে, কেস করছে সরকার করছে, শেখ শাহজাহানকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। মানে তিনি প্রকারান্তের বীর বুঝিয়ে দিলেন। বিধানসভায় গিয়ে তিনি শেখ শাহজাহানের কথা তুলছেন, যেটা নিয়ে তাপস রায় পর্যন্ত মানে অভিমান করে তারপর তিনি বিজেপিতে চলে এলেন, তৃণমূল ত্যাগ করে, বিধায়ক পদ ত্যাগ করে। এখানে একটা গার্ড করার প্রবণতা আছে। তো সেই গার্ড করার প্রবণতা থাকা তৃণমূল কংগ্রেসের সামনে একটা কিন্তু বিরাট বড় চ্যালেঞ্জ আছে 4 তারিখের পরে। এমনিতে দেখুন যা হিসাব রয়েছে, যা সমীক্ষা রয়েছে, সব কিছুই বলছে, এটা আমি বলছি না, আপনিও বলবেন, সবাই বলছে যে হ্যাঁ এবার মোদি আসছে। কারণ রাহুল গান্ধী টেক্কা পাচ্ছে না, কেউ এদের কোনো মুখই নেই যে একজন প্রধানমন্ত্রী হবে, মোদির বিরুদ্ধে দাঁড়াবে, একটা মুখ তো চাই। আফটারঅল একটা কাউকে দেখতে হবে যে হ্যাঁ আমি মোদির বদলে ওকে নিয়ে আসছি। এদের কোনো মুখই নেই। কে মমতা ব্যানার্জি মুখ হবে? হবে না। মোদি রাহুল গান্ধী হবে? উত্তর হচ্ছে হলে পরে ওকে কেউ দেবেও না। ওকে নিজের দলের লোকেরাই চাইছে না, নিজের দলের লোকেরাই কংগ্রেস ছেড়ে পালিয়ে যাচ্ছে। মানে এই যেন কংগ্রেস ছাড়া হিরিক পড়ে গেছে রাহুল গান্ধী হাঁটার সঙ্গে সঙ্গে। রাহুল গান্ধী হেঁটে হেঁটে পদযাত্রা করলেন, আর ওদিকে সমস্ত কংগ্রেসের তাবর নেতারা কংগ্রেস ছেড়ে পালিয়ে গেলেন।
ভারত জোড়ো করতে গিয়ে কংগ্রেস তোড়ো হয়ে গেছে। তো সেই ভারত জোড়ো কংগ্রেস তোড়ো করা রাহুল গান্ধীকে কেউ ভরসা রাখে না। তাহলে কি হবে? উদ্ধব ঠাকরে, যার নিজেরই দল নেই, শিবসেনা ছিল পৈতৃক, মানে তার বাবা যেহেতু তৈরি করেছিল পৈতৃক সম্পত্তি ছিল, কিন্তু এমন জায়গায় শিবসেনাকে নিয়ে চলে গেল যে শিবসেনা থেকে অরিজিনাল শিবসেনা বেরিয়ে গেল। মানে বালাসাহেব ঠাকরের অরিজিনাল যদি কিছু নিতে হয়, মানে অরিজিনাল তার গুণ তার সব কিছু নিলে, তাহলে একনাথ শিন্ডে নিয়েছেন। আর উদ্ধব ঠাকরে ক্ষমতা বাঁচানোর জন্য নিজের ছেলেকে দায়িত্বে নিয়ে যাওয়ার জন্য, পরবর্তী মুখ্যমন্ত্রী করার জন্য নিজের আদর্শ, বাবার আদর্শ সব ছেড়ে বেরিয়ে গেছে। তো সেই উদ্ধব ঠাকরে হবে না, তাহলে কি হবে? উদয়নিধি স্টালিন, যার ছেলে বলে যে আমি কি বলে হিন্দু ধর্ম একটা ডেঙ্গু ম্যালেরিয়ার মতো, সে হবে। অর্থাৎ এদের কোনো মুখ নেই। তাই মুখ একটাই আছে, প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে। নরেন্দ্র মোদীর সামনে কেউ বিকল্প নেই বলেই কিন্তু কেউ হবে না, আর লোক এরকম বিভ্রান্ত হবেও না। তো মোটামুটি মোদিজি আসছে, তাহলে মোদিজি এলেই কি এটা হবে? দেখুন, আমাদের কাছে কিন্তু কোনো অপশানও নেই খোঁজার, যে বিকল্প আমরা খুঁজবো যে না মোদিজিকে দিয়ে লাভ নেই, মোদিজির জায়গায় বিজেপিকে দিলে কি হবে, বিজেপি ক্ষমতা এসে যদি না করে। দেখুন, আপনারও মনের কথা আমারও মনের কথা, যদি ক্ষমতা এসে না করে, এতদিন করলো না, পরে করে দেবে। এখানে আবার একটা মজার ব্যাপার, আচ্ছা বিজেপিকে দিলাম না, তাহলে কাকে দেবো? কংগ্রেসকে দেবো? কংগ্রেস তো এক তো ক্ষমতায় আসবে না, আর ক্ষমতা এলাম ইন্ডিজোট, মানে সেখানে তৃণমূল আছে। সিপিএমকে দেবেন? ওপরে দেখুন সিপিএম তৃণমূল সব এক, কংগ্রেস এক, নিচে জোট নেই, ভাঙা, এখানে জোট ভেঙে সবাই লড়াই লড়ছে, কিন্তু ওপরে সবাই এক। তাহলে কাকে দেবেন? সিপিএম জিতে গিয়ে সংসদে গেল, ধরে নিচ্ছি সিপিএমকে আপনি ভোট দিলেন, 42টা সিট সিপিএমই পেল, জীবনে হবে না, 42-এর দাঁড়ানোর ক্ষমতা নেই, 42টা সিট পেয়ে গেল, পেয়ে চলে গেল কেন্দ্রে। কেন্দ্রে কি সরকার করবে? ধরে নিচ্ছি সরকার করলো, তাহলে তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? উত্তর হচ্ছে কাঁচকলা, নেবে না, কারণ ওপরে ইন্ডিজোট। ইন্ডিজোট থাকলে কিচ্ছু হবে না, আর ইন্ডিজোটের মধ্যে এরা সবাই আছে। দুর্নীতি এখানে কোনো ব্যাপারই না, এখানে হচ্ছে বিজেপিকে ঠেকানোর জন্য জোট, তাই এরা সবাই জোট। তাই আপনি ভোটটা কাকে দেবেন? তৃণমূলকে সরানোর জন্য, বা তৃণমূলের এই মানে কি বলবো মাথাগুলো যাতে ধরা পড়ে, তার জন্য আপনি ভোট দেবেন। কিন্তু কাকে দেবেন? সিপিএমকে দিলে লবডঙ্কা, কিচ্ছু হবে না। কংগ্রেসকে দিলে কাঁচকলা, তাহলে তৃণমূলকে দিতে হবে। এটা যদি আপনি চান, মানে আপনি যদি ভাবেন যে আমি চোরের, মানে কি হলো, চোরের ওপর রাগ করে ভুঁয়ে ভাত খাওয়া, মানে মাটিতে ভাত খাওয়া, এটা যদি আপনি করেন, তাহলে আপনার মতো বোকা কেউ নেই। তাহলে আপনাকে তো মাটিতে ভাত খেতে হবে। তো মাটিতে ভাত খাওয়া কি কোনো একটা উপায়, নাকি চোরকে আটকানোর উপায়? এটা আমাদের সামনে সোজা রাস্তা। তাই আমাদের বিজেপিকে ভরসা করা ছাড়া উপায়ও নেই। এবার প্রশ্ন হচ্ছে, মাথা কি ধরা পড়বে? দেখুন, কেজরিওয়াল যদি ধরা পড়ে, মানে কেজরিওয়াল যদি এখন জেলে থাকতে পারে, যদি হেমন্ত সোরেন জেলে থাকতে পারে, তাহলে এই এখানে যেগুলো মাথা, মানে যাকে আপনিও যার কথা ভাবছেন বা আমিও যার কথা ভাবছি, সে বাদ চলে যাবে? উত্তর হচ্ছে না। আর এই ভয়টা কিন্তু পাচ্ছেন অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি। তাই তিনি কিন্তু আবার প্রকারান্তরে হুমকিও দিচ্ছেন। তাই আপনি যদি সার্বিকভাবে দেখেন, তাহলে নরেন্দ্র মোদীজির কথা যেটা বলেছেন যে আফটার ইলেকশন ব্যবস্থা হবে, আরও কঠিনভাবে ব্যবস্থা হবে, এবং যারা যারা দুষ্কৃতিকারী, মানে এইসব অপরাধ করেছে বা ভ্রষ্টাচারের সঙ্গে যুক্ত আছে, তাদের কাউকে ছাড়া হবে না এবং প্রত্যেকে জেলে যাবে। এটা কিন্তু আক্ষরিক অর্থে হবে। কারণ এই রাজ্য থেকে আমরা যদি অনেকগুলো সাংসদকে জেতাতে পারি, এই রাজ্যে একজন এমন লোক জিতে বসে আছে এমএলএ হয়ে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার কিন্তু একদম কি বলবো মানসিকতাই আছে, ব্যাটাদের জেলে পুড়ে ছাড়বো। এই মানসিকতার জন্য কিন্তু এখানে প্রফিট হবে। অর্থাৎ এখানে আমরা তখনই দেখতে পাবো মাথাগুলো জেলে যাচ্ছে, কারণ এখানে আছে শুভেন্দু অধিকারী। যদি শুভেন্দু অধিকারী না থাকতো, তাহলে কেন্দ্রে থাকা বিজেপি দল করতো কি করতো না, সেটা নিয়ে একটা প্রশ্ন ছিল, যে নাও করতে পারে, না করলেও হবে। আর মনে রাখবেন, যত পরিমাণ, যদি বেশি পরিমাণ ভোটে বিজেপি এখান থেকে জেতে, তাহলে তাদের যে কোনো ডিসিশন নেওয়ার জন্য তৃণমূলের উপর ভরসা করে থাকতে হবে, যেটা সিপিএম বা কংগ্রেস বলে। যে সিপিএম কংগ্রেস বলে যে তৃণমূলের উপর ভরসা করে বিল পাস করার চেষ্টা করে, সেটা তো দরকার লাগবে না। ভাবুন মাথা দিয়ে, তাহলে উত্তর বেরিয়ে আসবে। তাহলে আমাদের কাছে অপশান কি আছে? অবশ্যই অপশান একটাই খোলা আছে, আর সেটাই আমি বললাম আপনাদের প্রথমেই, যে জিতলে বিজেপি কিন্তু করতে পারবে এই ভ্রষ্টাচারীদের ভেতরে, মানে জেলের ভেতরে বড় বড় বীর, বড় বড় বাঘ সব। আমি রয়্যাল বেঙ্গল টাইগার শুনছিলাম, রয়্যাল বেঙ্গল টাইগার, মানে একটা অদ্ভুত ব্যাপার, অদ্ভুত একটা রাজনৈতিক দল, যেখানে খালি বাঘ আছে, সিংহ, বাঘ ফাঘ এইসবে ভর্তি, মানুষ মনে আর নেই। যাই হোক, তারা সব থাকুক, কিন্তু হয় সার্কাসে থাকুক, অথবা বলে থাকুক, অথবা কি বলবো, এরা জেলে থাকুক, এছাড়া উপায় নেই। এছাড়া তো আর কিছু বলার নেই। তাই আমার মনে হয় ভাবা উচিত আপনাদেরও,
আমি এটা আপনাদের সামনে রাখলাম ভাবনার জন্য বা ভাবার জন্য। খুব ভালো থাকুন, এখনকার মতো আসি। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, যদি মনে হয় শেয়ারযোগ্য শেয়ার করবেন, আর যদি মনে হয় আমি কোথাও ভুল বলেছি কমেন্টস করে জানাবেন, আর যদি মনে হয় যে হ্যাঁ আমি ঠিক বলেছি এটা হবেই, তাহলে অবশ্যই সেটাও কমেন্টস করে জানাবেন, আর যদি মনে না সেটাও বলবেন। আর নতুন এসে থাকলে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে আমার আপনজন হবেন, রুদ্রবার্তার আপনজন হয়ে, মানে রুদ্রবার্তা টুডের আপনজন হয়ে, রুদ্রপ্রসাদ ব্যানার্জি আপনজন হয়ে তারপর যাবেন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে এর পরে রুদ্রবার্তা টুডেতে। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।